মেন্টরসের রিভিউ আপনি ইজিলি পাবেন, বিকজ আপনার আশেপাশের অনেক মানুষই মেন্টরসে মক দিচ্ছে, মানে মকও না, মানে রিয়েল এক্সামই দিচ্ছে, রাইট? সো ইউ ইউ নো, বা আপনি জানতে পারবেন যে ওরা ওদের আসলে কোনো ইকুইপমেন্টে কেউ প্রবলেম ফেস করছে কিনা, কেউ টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করছে কিনা। হ্যাঁ, ওগুলো আপনি ইজিলি ফিডব্যাক পাইতে পারবেন। তো এরকম জায়গায় পরীক্ষা দিবেন যেখান থেকে আপনি ফিডব্যাকটা, মানে অন্যদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারবেন ফিডব্যাকটা, যে আচ্ছা আপনি তো এখানে এক্সাম দিয়েছিলেন, কেমন হইলো, বা ওই জায়গার এক্সামের এনভায়রনমেন্ট কিরকম, এগুলো একটু একটু জেনে নিবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমি তাই করছিলাম। আমি আমার এক্সামের, আমার এখনো মনে আছে, লাইক মানে আই ডোন্ট লাইক, মানে দের সামথিং মানে অ্যাবাউট এক্সামস, মানে আমার, ইট মেক্স মি নার্ভাস। ওকে, মানে আমি যতই প্রিপেয়ার্ড, আমি 3-4 বছর ধরে আইএলটিএস এর ক্লাস নিচ্ছি, স্টিল যখন আমি লাস্ট ইয়ার সেকেন্ড টাইম আইএলটিএস দিতে গেছি, আই ওয়াজ নার্ভাস। মানে কেন, কোনো রিজন ছাড়াই, ঠিক আছে? সো আই ডোন্ট নো, আই এম জাস্ট লাইক আ নার্ভাস টেস্ট টেকার। কেউ কেউ আছে যে ধরেন অনেক মানে ভালো পড়াশোনা করে গেল, মানে প্রিপারেশন নিয়ে গেলেও এক্সামে নার্ভাস থাকে। সো আই এম লাইক ওয়ান অফ দেম। ভাই এটা কি এনিওয়ে, সেন্টার তো চুজ করা যায়, এরকম কিছু আছে? ইয়েস, অফকোর্স। তো আমি এটা আচ্ছা। নিয়ে আজকে আলোচনা করবো, এই যে আপনাদের এই কনফিউশন গুলো আজকে আমি দূর করবো ওয়ান বাই ওয়ান। সো ডোন্ট ওয়ারি, আমার এজেন্ডার মধ্যে ওগুলো আছে যে আপনি কিভাবে টেস্ট সেন্টার সিলেক্ট করবেন, কখন সিলেক্ট করবেন, কখন ডেট নেবেন, এক্সেট্রা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ওটা থেকে শুরু করি। যে আমি যখন ফার্স্ট আমি ওই এক্সামের ভেন্যু সিলেক্ট করব, তখন আমার প্রায়োরিটি ছিল লোকেশন। প্রথমত আমি তখন জব করতাম, তো তো লাইক ইট ওয়াজ ভেরি স্কেরি। মানে আপনি জানেন তো বাংলাদেশের জব সিন কিরকম, যে আপনার একদিন ছুটি লাগবে এটা শুনলে আসলে বসদের একদম পুরো মাথাই খারাপ হয়ে যায় যে কেন ছুটি লাগবে। হ্যাঁ, আবার পরপর আমার তো তখন তো আসলে কম্পিউটার বেস এক্সাম ছিল, মানে ছিল, বাট আমি পেপার বেস এক্সাম দিব চিন্তা করছি। তো পেপার বেসে তো আবার ধরেন 2 দিন যাইতে হয়। একদিন হচ্ছে আপনার 3টা এক্সাম হইতো, মানে এখন তো এটা নিয়ে কথা বলা ইরেলেভেন্ট, কারণ আসলে এখন আর পেপার বেস নাই। তো দেখা গেছে কি যে একদিন আমি গিয়ে হচ্ছে লিসেনিং, রিডিং আর রাইটিং দিচ্ছি, আরেকদিন হচ্ছে আমাকে ওই স্পিকিং দিতে যাইতে হইতো। তো মানে আর কি এই ওদের মানে বসের কাছে জিজ্ঞেস করবো যে আমার ছুটি লাগবে, এটাই আমার আসলে এক্সামের থেকে বেশি নার্ভাস ফিল করতাম আমি এটা জিজ্ঞেস করতে। সো আই নিডেড সামওয়্যার যেখান থেকে আমি ধরেন যে আমার অফিস থেকে কাছে, মানে আমার প্ল্যান ছিল এটা যে আমি এক্সাম দিয়ে অফিসে ফেরত আসবো যখনই আমার এক্সাম হোক। তো দ্যাটস ওয়াই আই চোজ বনানী, আমার অফিস ছিল গুলশানে। দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু মানে গো টু সামওয়্যার ইন বনানী। তো আমি দেখলাম যে বনানীতে আরেকটা জায়গায়, মানে আমার ওই সেম জায়গাতেই আমার ফ্রেন্ড, আরেকজন ফ্রেন্ড এক্সাম দিছে। তো ও এক্সাম দিয়ে এসে বললো যে মানে ওর, ও 7, আই থিঙ্ক 7 পাইছিল মোস্ট প্রবাবলি। বাট হি ওয়াজ লাইক সামওয়ান যে আই উড নেভার এক্সপেক্ট যে সে 7 পাবে। মেবি লাইক অনেক পড়াশোনা করলেও 6-6.5 এরকম পাবে আর কি। হ্যাঁ, বিকজ লাইক আই হ্যাভ বিন, মানে আই হ্যাড বিন উইথ হিম ফর লাইক মানে মেবি লাইক 2 or 3 ইয়ার্স, মানে আমার ইউনিভার্সিটি লাইফ পুরোটাই আমি আমার ওই ফ্রেন্ডের সাথে পার করছি। তো আই নো হিম ভেরি ওয়েল। সো লাইক আই ইন মাই ওপিনিয়ন মানে ওর 7 পাওয়ার কথা না। বাট অবভিয়াসলি মানুষ তো হার্ড ওয়ার্ক করলে ইট পেইজ অফ। বাট আই থট যে মানে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে এনভায়রনমেন্ট কিরকম ছিল, স্পিকিং এর যে এক্সাম নিছে, হ্যাঁ, এক্সামিনার কিরকম ছিল, ফ্রেন্ডলি ছিল কিনা। তো আমাকে বললো যে লাইক আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আর কি ও মানে এখানে এক্সাম দিয়ে শান্তি পাইছে। দ্য স্টাফ ওয়ার ভেরি হেল্পফুল। তো আমি চিন্তা করলাম ভাই আমার এরকমই দরকার। একে তো আমার বর্ণিল লোকেশনের দরকার, পাশাপাশি আমার ধরেন লাইক মানে যদি এক্সামিনাররা বা স্টাফরা যদি একটু আর কি রুড হয় বা হেল্পফুল না হয়, তাহলে আসলে দেখবেন যে লাইক অনেক নার্ভাসনেস কাজ করে। হ্যাঁ, তো আই ওয়ান্টেড লাইক আমি আমার এই মানসিক শান্তিটা দরকার। তো আমি চিন্তা করলাম যে না, আমার একটু একটু দূরে হইলেও বা কষ্ট হইলেও আমি এখানেই এক্সামটা দেই। যেহেতু আমার আরেক ফ্রেন্ড এখান থেকে এক্সাম দিছে, অ্যান্ড ও ভালো রিভিউ দিছে যে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি বা কিছু কোনো সমস্যা হয় নাই। অ্যান্ড ও also আমাকে এটাও বলছিল যে এই ভেন্যুটা রিসেন্টলি তৈরি হয়েছে আর কি। আপনারা হয়তো চিনবেন, আপনারা বনানীতে ইকবাল টাওয়ার চিনেন? ওই বনানী, বনানীতে যে খাবারের দোকানগুলো আছে না অনেকগুলো একসাথে, টেক আউট অ্যান্ড এভরিথিং, ওইটার অপোজিটে, মানে শেয়াটনের অপোজিটে, হ্যাঁ, শেয়াটনের অপোজিটে। তো ওখানে এআইইউবির একটা ক্যাম্পাস আছে, এখন আছে কিনা আমি জানি না। সো এআইইউবির একটা ক্যাম্পাস ছিল, ওইখানে হচ্ছে ওই সেন্টারটা, আই থিঙ্ক কম্পাস এডুকেশন। ওইখানে আমি ফার্স্ট এক্সাম দিছি আর কি। এনিওয়ে, সো মাই পয়েন্ট, এত কিছু বলার পয়েন্টটা হচ্ছে এটা যে আমি সবসময় আর কি মানে আমি রিসার্চ করে তারপর আমি ভেন্যু চুজ করছি। সেকেন্ড টাইম আমি যখন এক্সাম দিছি, আমি বসে বসে লাইক মানে ওই এক্সামের আগের 1 সপ্তাহ আমি হচ্ছে আর কি ওই অনলাইনে বিভিন্ন ফেসবুকে গ্রুপগুলো থাকে না, ওইখানে আমি অনেক রিসার্চ করলাম যে দেখি তো বাকি মানুষজন কি বলে। তো
তো আই থিঙ্ক মানে ওই অনলাইনের যে অপিনিয়ন, দ্যাট ক্যান বি সামটাইমস লিটল বিট কনফিউজিং। কেন? বিকজ অনেক মানুষ ভালো বলতেছে, আবার কয়েকজন দেখবেন যে এমন মানে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করতেছে, আপনার মনে হবে আয় হ্যাঁ এখানে তো দিলে তো একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে এক্সাম। হ্যাঁ, বাট আসলে এরকম না। আপনি যদি দেখেন যে আপনি সবসময় আসলে 100% ভালো কমেন্ট পাবেন না, বুঝছেন? কারণ অনেকে আছে ধরেন আউট অফ গ্রাজ, যে এখানে পরীক্ষা দিয়ে আমার এক্সাম খারাপ হয়েছে, ডাজেন্ট ম্যাটার এটা আসলে হলের দোষ কিনা, আমার দোষ হইলো আমি এখন হলের নামে খারাপ লিখবো। মানে দেয়ার আর সাম পিপল লাইক দ্যাট। আপনি যদি দেখেন যে অধিকাংশ কমেন্টস পজিটিভ, তাহলে আই উড সে যে ওইখানে আপনি মানে ডেট নিয়ে নেন। তো এটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি দেখবেন মানে আপনি দূরত্বটা দেখবেন। মানে সবাই অবশ্যই নিজের বাসার কাছে চায়। যদি মিরপুর বাসা হয়, অবশ্যই আপনি বনানীতে এসে পরীক্ষা দিবেন না, কারণ মিরপুরে অনেক সেন্টার আছে। তো মিরপুর, তারপর হচ্ছে আপনার এদিকে বনশ্রী, উত্তরা, হ্যাঁ, এইসব জায়গাগুলো হচ্ছে আর কি লাইক সবচেয়ে বেশি মানে একদম হট জোন বলা যায়, যে মানে ও ধানমন্ডি, ধানমন্ডির কথা না বললেই না। তো এখানে আর কি সবচেয়ে বেশি টেস্ট সেন্টার, বড় বড় টেস্ট সেন্টার গুলা। তো এই মেজর এরিয়াগুলোতে টেস্ট দেওয়ার ট্রাই করবেন, স্পেশালি ধানমন্ডি। যেমন ধানমন্ডিতে আমার ফিউচার এড আছে, ফিউচার এড আছে, মেন্টরস বাদে আর কি, মানে সব মেন্টরস তো সব জায়গায় আছে, মিরপুরে, বনানীতে আর কলাবাগানে। ফিউচার এড হচ্ছে সেকেন্ড অপশন, মানে আই উড সাজেস্ট। আর আই অলওয়েজ সাজেস্ট ব্রিটিশ কাউন্সিল ফর দ্য এক্সাম। মানে এটা আমার প্রেফারেন্স, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে লাইক ইউ শুড মানে ব্রিটিশ কাউন্সিলের যেই আফটার টেস্ট যেই সার্ভিসটা আছে, দে আর মোর প্রফেশনাল আর কি, মানে আইডিপির তুলনায়। আইডিবি নিয়ে লাইক অনেক রিসেন্ট অনেক কাহিনী হয়েছে, আপনারা নিজেরাও জানেন, আই ডোন্ট হ্যাভ টু টেল ইউ। ফেসবুকে অনেক নিউজ হয়তো আপনারা দেখছেন। কয়েকদিন আগে সিলেটের যে ঘটনাটা ঘটলো, ওই যে দিনের বেলা পরীক্ষা পরে হওয়ার কথা, পরে রাতের বেলা গিয়ে পরীক্ষা হয়েছে, স্টুডেন্টরা ওই সেন্টার ভাঙচুর করছে, সাফ লাইক দ্যাট। মানে সামটাইমস, খুবই রেয়ারলি, বাট সাম আনপ্রফেশনাল থিংস হ্যাপেন ইন দ্য আইডিপি টেস্ট সেন্টার্স। এন্ড আসলে এটা আসলে আইডিপিরও দোষ না, আইডিপিতে আসলে ওরা আবার ফ্রি কনসালটেশন এন্ড এভরিথিং এগুলো প্রোভাইড করে। তো এত এত স্টুডেন্ট ওদের থাকে, মানে এখন এখন যেহেতু কোনো ফিজ নাই, লাইক ফ্রিতে, তো মানুষজন সবাই যারা ধরেন তাদের অ্যাফোর্ড করার অপশন নাই, হ্যাঁ, কোনো একটা এজেন্সি বা সামথিং, তো ওরা সবাই হচ্ছে ধরেন আইডিপিতে সেবা নিচ্ছে। তো অনেক উপচে পড়া ভিড় আর কি, তো এই জন্য ওরাও আসলে কন্ট্রোল করতে হিমশিম খায়, মানে আইডিপির স্টাফ যারা আছে। এনিওয়ে, সো তর্ক ভাই যেটা জিজ্ঞেস করতেছেন, আপনার অ্যান্সারটা হচ্ছে ইয়েস উই ক্যান সিলেক্ট আওয়ার টেস্ট সেন্টার। আমি দেখাই দিব না একটু, লেট মি শো ইউ। তো ইন দ্য মিন টাইম একটু বলি, আমার মনে হয় আপনাদের এক্সামের 1 মাস আগে, অ্যাটলিস্ট 1 মাস আগে আপনাদের ডেট ডেট নিয়ে ফেলা উচিত। ইন মাই এক্সপিরিয়েন্স, যতক্ষণ আপনি ডেট নিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পড়াশোনা না সিরিয়াসনেস আসবে না। সো 1 মাস আগে নেওয়ার কারণটা হচ্ছে, আমি পার্সোনালি আমার কাছে এটা মনে হয়েছে, আমি যখন ফার্স্টে এক্সাম মানে দিব দিব চিন্তা করতেছি, আমি কিন্তু 2021 থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি, বুঝছেন? তো সেই এক্সাম আমি দিছি গিয়ে 2022-এ। কারণ একে তো ধরেন ওই 2021-এ আমার ওই মানে কি টাকা পয়সা মিলতেছিল না আর কি, মানে টাকা পয়সা বলতে আর কি বাইরে যে যাবো, মানে সোর্স ম্যানেজ করতে পারতেছি, মানে ফান্ডিং ম্যানেজ করতে পারতেছিলাম না। তো ওইটা নিয়ে একটু টেনশনে ছিলাম। প্লাস এক যে চাকরি করতেছি, তো এই সব কিছু মিলে আসলে মানে আমি প্রিপারেশন নেওয়ার টাইম পাচ্ছিলাম না, বা আসলে টাইম থাকলেও এখন তো এত আগে কথা মনে নেই, বাট আমার কাছে যতটুকু মনে আছে যে টাইম পাচ্ছিলাম না। বাট ইউ হ্যাভ টু মেক আপ ইউর মাইন্ড, ইউ হ্যাভ টু সেট ইউর প্রায়োরিটিস। আমার কাছে এখন মনে হয় যে তখন আমার প্রায়োরিটি সেট করে রাখলে, যে আমি যদি আমার এক্সামকে আমার মানে আইএলটিএসকে আমার প্রায়োরিটি সেট করতাম, তাইলে আমি কোনো না কোনোভাবে রাস্তা বের করেই ফেলতাম, বুঝতে পারছেন, প্র্যাকটিস করার জন্য বা এক্সাম দিয়ে দেওয়ার জন্য। বাট আই ওয়াজন্ট কনফিডেন্ট আর কি, এই জন্য আমি তখন এক্সাম দিইনি। যাই হোক, সো ওই 2021-এ প্রিপারেশন নেওয়া শুরু করে সেই এক্সাম আমি দিচ্ছি 2022-এ। তাও আমি হয়তো দেওয়া হইতো না যদি আমি ডেট না নিয়ে ফেলতাম। মানে ডেট নিয়েও আমি অনেক সময় অনেকবার চিন্তা করছি যে ডেটটা পিছাইয়া দেই, পরে চিন্তা করছি না, যতই পিছাবো অতই আসলে মানে টাকাও লস ডেট পিছাইলে। আবার মানে এখন যা পড়তেছি, ওই 10 দিন ডেট পিছাইলেও আলটিমেটলি দেখা যাবে ওই 10 দিন পড়াশোনা হবে না। তো আমি ওই যখন টাকাটা দিলাম নিজে, তখন আমার গায়ে লাগলো যে 20,000 টাকা দিয়ে দিচ্ছি। বাই দা ওয়ে, আমি যখন ফার্স্ট এক্সাম দিছিলাম, তখন আইএলটিএস এর ফি ছিল 18,750, ক্যান ইউ বিলিভ ইট? এখন তো প্রায় অলমোস্ট ডাবল।
সো 18,750 টাকা জমা দিয়েছি যখন, তখন আমি আসলে রিয়েলাইজ করলাম যে আচ্ছা, এত কষ্ট করে বাংলাদেশে আপনি চাকরি করা কত মানে টাফ, যে চাকরি করে টাকা ইনকাম করা। সো ওই টাকা, নিজের কামানো টাকা যখন আমি আইএলস এর জন্য দিলাম, তখন কি আমার গায়ে লাগছে যে না, পড়াশোনা করতে হবে, এতগুলো টাকা আমার জলে যাচ্ছে, রাইট? সো আই হ্যাভ টু মানে মেক মানে গুড ইউজ অফ ইট। এনিওয়ে, তো তখন ওই টাকা জমা দেওয়ার পরে আমার আসলে পড়াশোনার মোটিভেশনটা আসছে। তো আই থিঙ্ক ইন মোস্ট অফ ইউর কেসেস দ্যাটস দ্য সেম সেম থিং, যখন আপনার when something is not in stake, not at stake, ততক্ষণ আসলে আমাদের পড়াশোনার মোটিভেশন আসে না। ওকে, তো ওই জন্য ডেট নিয়ে নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো লেট মি শো ইউ হাউ টু টেক ইউর ডেটস। ভাইয়া ব্রিটিশ কাউন্সিলেরটাও দেখেন। ব্রিটিশ কাউন্সিলেটে দেখাবো আমি, কারণ অধিকাংশ মানুষ যেহেতু ব্রিটিশ কাউন্সিলই আসলে মানে চুজ করে। ইটস দ্য সেম, আইডিবি তেও সেম, বাট আমি জাস্ট ব্রিটিশ কাউন্সিলটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ক্যান ইউ সি? জি ভাইয়া। ওকে, আই থিঙ্ক এটা কি মালয়েশিয়ার ওয়েবসাইট সিলেক্ট হয়েছে, আমি নট শিওর। ও আচ্ছা, হ্যাঁ, এটা মালয়েশিয়ান ওয়েবসাইট। গিভ মি আ মিনিট। আচ্ছা, এখন আই থিঙ্ক ঠিক আছে। ওকে, তো এই যে ওইখানে ওয়েবসাইটে আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন আইএলস এক্সাম ব্রিটিশ কাউন্সিল লিখে সার্চ করলে আসবে। বুক ইউর আইএলস টেস্ট দিলাম। নিজে নিজে করতে পারবেন, আর ওই মেন্টরসে গিয়ে বললে ওরাও করে দিবে, মানে ওরাও আপনাদের মানে like, আপনি জাস্ট পাস পরে টাকা পয়সা নিয়ে যাবেন, তাইলেই হচ্ছে আপনাকে ওরাই বুক করে দিবে, মানে ওরা বলে দিবে যে কোন কোন ডেটে আছে। তারপর আপনি একটা ডেট চুজ করবেন। 2 মাস আগের থেকেও, ইভেন 3 মাস আগের থেকেও নেওয়া যায়। লেট মি শো ইউ। ধরেন সিটি, আমি চুজ করব ঢাকা। টেস্ট ফরম্যাট, আগে দুটো অপশন থাকতো, এখন একটাই আছে, অন কম্পিউটার। এই যে এখন আপনাকে চুজ করতে হবে অ্যাভেলেবল ডেটস কবে কবে আছে, অথবা ইউ ক্যান অলসো মানে ধরেন আপনি একটা রেঞ্জ দিয়ে দিতে পারেন যে আমাকে আপনি আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেটস গুলো দেখান, অথবা আপনি অল ডেটস দিয়ে সার্চ করেন, তো লেটেস্ট থেকে শুরু হবে আর কি। সর্ট বাই ডেট দিলে ধরেন এই যে 24 তারিখ, 22, আজকে অলরেডি কিন্তু 22 তারিখ চলে যাচ্ছে, সেটা 24 তারিখ। তো আমি বলবো যে ডোন্ট কাট ইট টু ক্লোজ, কারণ টাকা জমা হইতে হইতে মানে ধরেন আমি এই একটা বিপদে পড়ছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করি এক্সপিরিয়েন্সটা। আমি লাস্ট টাইম যখন এক্সাম দিছি, তখন আসলে অনেক হুট করে তাড়াহুড়ার মধ্যে এক্সাম দিছি। মানে আমার আসলে প্ল্যান ছিল না যে হুট করে মালয়েশিয়াতে আসবো, বাট ধরেন হুট করে আমি শুনলাম যে আচ্ছা ঠিক আছে, এরকম মালয়েশিয়া থেকে আহ, মানে অন্যান্য দেশগুলোতে আর কি ট্রাভেল করা বা পাথওয়ে প্রোগ্রাম গুলো আছে। হ্যাঁ, তো আই থট ওকে, লেটস এক্সপ্লোর। মানে আমি জাস্ট চিন্তা করলাম ঠিক আছে, দিয়ে দেখি কি হয়। ওকে, আই ডিডন্ট হ্যাভ এনি মানে কনক্রিট প্ল্যান্স যে আমি মালয়েশিয়াতে চলে আসবো। সো এজ আই ওয়াজ সেইং, তো ফার্স্টে কি করছি, আমি ওই আইএলস এর মানে ওই ফিউচার এডে আমি মানে ওদেরকে ফোন দিলাম যে আমি তো আসলে আইএলস দিতে যাচ্ছি, ডু ইউ হ্যাভ এনি অ্যাভেলেবল ডেটস বিফোর কোরবানি ঈদ। মানে আমার মনে আছে তখন কোরবানি ওদের ঈদের সিজন ছিল 6 তারিখে, গত বছর 6 তারিখে, আই থিঙ্ক জুন মাসের 6 তারিখে মনে হয় কোরবানি ঈদ ছিল। আমি এক্সাম দিছি 4 তারিখে, 4 বা 3, 3 বা 4, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট মোস্ট প্রবাবলি 4 তারিখে। তো যাই হোক, আমি তখন একে তো মানুষজন মানে ওই সবসময় ওই ঈদের আশেপাশে টাইমগুলোতে তো ডেট অ্যাভেলেবল থাকে না, কারণ জানে যে ওরা ঈদের সময় কেউ পরীক্ষা দিবে না, সো এমনিতেও লেস ডেটস ওয়ার অ্যাভেলেবল। তার মধ্যে আমি ডিসাইড করছি 29 বা 30 তারিখে যে আমি পরীক্ষা দিব। আর আমার হাতে সময় ছিল আই থিঙ্ক 4 দিন, 4 দিন বা 5 দিনের মতো সময় ছিল। তা আমি যখন ওই ফিউচারটা বললাম, তখন ওরা বললো আসলে আমরা তো মানে 10 দিন আগেই আমাদের লিস্ট জমা দিয়ে দিই,
সো উই ক্যানট মানে আপনি যেই ডেটে চাচ্ছেন মানে আই থিঙ্ক জুলাইয়ের জুনের 3 তারিখে, ওইটা আমাদের জন্য পসিবল না। অ্যাটলিস্ট আপনাকে ঈদের পরে এক্সাম দিতে হবে দিলে, লাইক 10 তারিখের ডেট আছে। তো আমার কথা হচ্ছে আমি 10 তারিখ পর্যন্ত ওয়েট করবো না, কারণ 10 তারিখ পর্যন্ত ওয়েট করা মানে আমার ঈদটা মাটি হয়ে যাওয়া। কারণ এক্সামের টেনশন নিয়ে কখনো আসলে ঈদ পালন করা যায় না। তো যাই হোক, আমি চিন্তা করলাম ভালো হোক আর খারাপ হোক এক্সাম ঈদের আগে দিয়ে দিব। তো পরে আমি বাধ্য হয়ে তখন আইডিপির যে একটা সেন্টার আছে ধানমন্ডিতে, আবাহনীর অপোজিটে, তো ওইখানে আমি অনলাইনে অ্যাপ্লাই করলাম। তো ওইখানে টাকা আবার অনলাইনে জমা দিতে হবে, লাইক বিকাশের মাধ্যমে। তো দিলাম। তো যেদিন জমা দিছি তার পরের দিন মানে এক্সামের আগের দিন সেই টাকাটা মানে আমার ক্যান্ডিডেসি কনফার্ম হয়েছে। তারপর ওরা আমাকে ইমেল পাঠাইছে যে ঠিক আছে কালকে আপনার এই সময়ে এটা এতটার সময় আপনি এখানে উপস্থিত থাকেন। তো চিন্তা করে দেখেন অনেক ক্লোজ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা, মানে আমার যেদিন এক্সাম তার আগের দিন হচ্ছে ওরা মানে এটা আমার এক্সামের ব্যাপারটা কনফার্ম করছে। হ্যাঁ, তো এই জন্যই আমি বলবো যে 1 মাস আগের থেকে দিয়ে দিয়েন, মানে ডেট নিয়ে নিয়েন, টাকা জমা দিয়ে দিয়েন। দিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে মানে এক্সাম বুকিং দিয়ে বসে থাকলেন, বাসায় বসে প্র্যাকটিস করলেন। হ্যাঁ, ওই 2-3 দিনের মধ্যে ভাই হুট করে এক্সাম দিয়ে দেবো, ইমার্জেন্সি কেস ছাড়া দরকার নেই। আচ্ছা, সো এই যে এই যে ফার্স্টে আমাকে দেখাচ্ছে মেন্টরস এডুকেশন মিরপুর, বিকজ আই থিঙ্ক দ্যাটস দ্য মানে ওইখানে আর্লিয়েস্ট এক্সামটা ওইখানেই হবে। 24 তারিখ, 23 তারিখ কোনো এক্সাম নাই, 24 তারিখ আছে। দেন এই যে উইংস লার্নিং সেন্টার, এখানে আছে 26 তারিখে। স্পিকিং হবে ভিডিও কলে। ইভেন এই যে আপনি এটাও চুজ করতে পারবেন যে স্পিকিং কি ভিডিও কলে হবে নাকি হচ্ছে সামনাসামনি হবে। এখন চুজ করতে পারবেন বলতে কি, এমন না যে আপনি এইটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই মেন্টরস এডুকেশনে যদি আপনি 24 তারিখ পরীক্ষা দিতে চান বিকাল 5:30 থেকে, আপনাকে স্পিকিংটা মাস্ট ভিডিও কলেই দিতে হবে। ইউ ক্যানট চেঞ্জ দ্যাট। বাট দেয়ার আর আদার অপশনস, যে ভাই আপনার মনে হলো না ভাইয়া ভিডিও কলে দিয়ে আমার পোষাবে না, আমি সামনাসামনি দিব, তাহলে ইউ হ্যাভ আদার অপশনস। দেখি আমি পাই কিনা। ভিডিও কল, ভিডিও কল, ভিডিও কল। 90% টেস্ট বাই দা এখন ভিডিও কলেই হয়, হ্যাঁ। সো ইটস ভেরি হার্ড টু ফাইন্ড। লুমিনেজ ইজ অলসো গুড। লুমিনেজ ধানমন্ডি যাতে পরীক্ষা দিবেন, মেন্টরসে যদি আপনি সিট না পান, বিকজ মেন্টরসেটা অনেক আগে আগে, কারণ মেন্টরসের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, আবার বাইরের মানুষজন পরীক্ষা দেয়। সো ইফ ইউ ডোন্ট গেট মেন্টরসে সিট যদি না পান, তাহলে লুমিনেজ বা ফিউচার ট্রাই করতে পারেন। দে আর ভেরি পপুলার আর কি। তো এই যে পপুলার জায়গায় পরীক্ষা দিলে হয় কি, আম, আমার আর ওই যে হেডফোনস, তারপর হচ্ছে ইকুইপমেন্টস, ওগুলো নিয়ে আমার টেনশন থাকলো না। স্পিকিং ভিডিও কল, ভিডিও কল। সি অ্যাজ আই টোল্ড ইউ, মানে এখন বলতে গেলে সামনাসামনি স্পিকিং পাওয়াই যায় না, ইটস ভেরি টাফ। যাই হোক, থাকলে আপনি এখানেই দেখবেন লিস্টের মধ্যে ওরা এখানে লিখে দেয় যে স্পিকিং অ্যাট দ্য টেস্ট সেন্টার, মানে ডিরেক্টলি অ্যাট দ্য টেস্ট সেন্টার, ঠিক আছে, এরকম লিখে দিবে। আর ভিডিও কল হলে এখানে পাশে ভিডিও কলের ছবি থাকবে, এখানে বলেও দিবে ভিডিও কল দ্য টেস্ট সেন্টার। সো আপনার যদি মনে হয় আপনি ভিডিও কলে পরীক্ষা দিতে চান, তাহলে ইউ ক্যান সিলেক্ট দিস ডেট। তো লেটস সি। আমি ধরেন এই দেখি 28 তারিখে, ধরেন আমি 28 তারিখে পরীক্ষা দিব। আমি সিলেক্ট করলাম হচ্ছে গ্লোবাল এড ইউকে এ। ধরেন আমি উত্তরায় পরীক্ষা দিব 28 তারিখে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সব উত্তরা, ধানমন্ডি সব একসাথে দেখাচ্ছে। আপনি আবার চাইলে ওই ম্যাপের মধ্যে সিলেক্ট করে দিতে পারবেন যে এক্স্যাক্টলি আপনি কোন এলাকায়, ধানমন্ডি না বনানী, ওই প্রভিন্স টাইপের আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, তো এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে। ঢুকার পরে let's see। আচ্ছা, তো এখানে কি আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি এখন এটা না করলাম। তো আই হোপ সবাই আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে আসলে আমাদের ওটা টেস্টটা নিতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে ডেট দিয়ে দিবে আপনাকে উপরে, মানে একদম গুগলের ম্যাপের লিঙ্ক সহ দিয়ে দিবে যে টেস্ট সেন্টার কোন জায়গায়। হ্যাঁ, তো সব কিছু আপনার আগের থেকেই জানা থাকবে, ডোন্ট ওয়ারি। ওকে, সো এভরিথিং ইজ আপ টু ইউ, আপনার হাতে টেস্ট সেন্টার আপনি চুজ করতে পারবেন। আরেকটা ব্যাপার, স্পিকিং কখন দিবেন। দেখা যায় কোনো সময় একই দিনে ওই একই ভেন্যুতে
দুই স্লটে পরীক্ষা হয়, সব জায়গায় না, মাঝে মধ্যে আর কি, কোনো কোনো জায়গায়। তো দুই স্লটে পরীক্ষা হইলে হবে কি, ধরেন সকালের স্লটে আপনি স্পিকিং দিলেন, বিকালের স্লটে আপনি রাইটিং দিলেন। আর অথবা সকালের স্লটে আপনি রিডিং, স্পিকিং, রাইটিং দিলেন, বিকালের স্লটে আপনি স্পিকিং, মানে বাকিটা দিলেন আর কি। আমার পার্সোনাল চয়েস হচ্ছে সকালে আপনি মানে আগে আপনি স্পিকিং দেন, তারপরে বাকি তিনটা দিয়েন। কারণ বাকি তিনটা দিয়ে আসলে স্পিকিং মানে মাঝখানে আবার গ্যাপ থাকে, তো 2-3 ঘন্টা অনেক সময় বসে থাকতে হয় ওয়েটিং রুমে। তো মাঝখানে গ্যাপে আসলে ধরেন আর ইচ্ছা করে না মানে স্পিকিং এর জন্য বসে থাকতে। হ্যাঁ, অনেক এক্সস্টেড লাগে বড় তিনটা পরীক্ষা দিয়ে ফেললে। তো আমি বলবো যে আগে স্পিকিং দিয়ে এরপর আপনি বাকি তিনটা দিয়েন। মানে এটা আমার পার্সোনাল সাজেশন, ইউ ক্যান ডু মানে আইদার ওয়েজ, ইটস আপ টু ইউ। ওকে, এই আর কি। তো এই হচ্ছে আমাদের এক্সাম বুকিং করার সিস্টেম। সো ভেনিউ, তারপরে ভিডিও কল নাকি ফেস টু ফেস, ডেট, সব কিছু আপনার হাতে। সকালে দিবেন না বিকালে দিবেন, অ্যাজ লং এজ ইটস অ্যাভেলেবল। আপনি দিতে চান বিকালে, কিন্তু ওদের এখানে অপশনই নেই বিকালের, তাহলে তো আর হবে না। সো সবকিছু মিলাই ঝিলাই আর কি, মানে একদম সব দিক ভালো পাবেন এরকম আসলে হয় না। হুম। সো আপনার বাসার কাছাকাছি আপনার পছন্দ মতো ডেট সিলেক্ট করে নিয়ে, আর আমি বলবো যদি পারেন ভিডিও কল, মানে সরি, স্পিকিং টেস্ট সামনাসামনি নেওয়ার ট্রাই করেন। হ্যাঁ, ভিডিও কলে যে প্রথম আমরা স্পিকিং এ পড়ছি না যে পাসপোর্ট চাচ্ছে, আইডেন্টিফিকেশন চাচ্ছে, Yes. এগুলা কিভাবে যাবে? সো আপনার ওই অ্যাজ ফার এজ আই রিমেম্বার, পাসপোর্ট মানে মোস্ট প্রবলি আপনার কাছে মানে শো করতে হবে না আপনাকে, বাট অনেক সময় আর কি এক্সামিনার শো করতে বলতে পারে। তো তখন আপনি জাস্ট ওই যে কম মানে যেখানে ওয়েব ক্যামটা, ওইখানে আপনি আপনার পাসপোর্টটা জাস্ট এরকম খুলে আপনার যে ডেটা পেজটা আছে আপনার ছবি সহ, ওই পেজটা খালি আপনি তাকে দেখাবেন। আর ইউজুয়ালি হয় কি ওই যে মানে এক্সামিনারের পাশাপাশি ওই আম, একজন ইনস্ট্রাক্টর থাকে আর কি ভিতরে, মানে যে ম্যানেজার আর কি, সে ওই মানে কি বলে ওটাকে, টেস্ট সেন্টারের যে ম্যানেজার, সে ভিতরেই থাকে। তো সে হচ্ছে আর কি লাইক আপনার পাসপোর্ট আগে স্ক্যান করে দিয়ে ওই এক্সামিনের সাথে আপনাকে কানেক্ট করে দিয়ে তারপর সে রুম থেকে বের হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন, এক্সাম শুরু হওয়ার আগে। হি উইল কানেক্ট দ্য ইন্টারনেট কল, মানে সেই কল কানেক্ট করবে, সেই হচ্ছে আপনার সবকিছু like ঠিক করে দিয়ে তারপর সে এক্সাম শুরু হওয়ার আগে আগে জাস্ট রুম থেকে বের হয়ে যাবে। আপনার ছবিও সে তুলবে, তারপরে পাসপোর্ট আইডেন্টিফিকেশনের সাথে আপনার আবার ফিঙ্গারপ্রিন্ট নিবে। এই সব কিছু করে তারপর আপনাকে হলে ঢুকায়, তারপর আপনার মাইক্রোফোন, হেডফোন সব সেট করে দিয়ে তারপর হচ্ছে সে বের হয়ে যাবে। ওকে। সো অ্যাজ আই ওয়াজ সেইং, কেন আমি বললাম সামনাসামনি স্পিকিং টেস্ট নিয়েন, কারণ আমার কাছে, আমি আপনাদেরকে আমার ঘটনা শেয়ার করছি যে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে অনলাইন বেস স্পিকিং দেওয়া ইজ ভেরি টাফ। কারণ হুট করে আপনি একটা কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছেন, মাঝখানে আবার সে আপনাকে আরেকটা কোয়েশ্চেন করলো। সো টাফ ব্যাপারটা। ওকে, ডু ইউ গাইজ হ্যাভ এনি হ্যাঁ, কোয়েশ্চেন্স? প্র্যাকটিস যেহেতু আমরা অনলাইনে করতেছি তাহলে অনলাইনে দেওয়াটা বেটার না? মানে ও স্পিকিংটা, ফেস টু ফেস মানে না আমি দিয়ে, আমি ইয়েস। অ্যাজ আই সেড ইটস আপ টু ইউ। বাট মানে ধরেন সাপোর্ট সেন্টারের মানুষজন যেরকম দে আর নাইস টু ইউ, রিয়েল এক্সামে আপনার মানে এরকম নাইস নাও হইতে পারে। সাম এক্সামিনার্স আর ভেরি ইন্টিমিডেটিং বা ভেরি ক্রিটিক্যাল, ইউ নো, লাইক মানে দে অলওয়েজ হ্যাভ আ লাইক গ্রাম্পি ফেস, হ্যাঁ, নট স্মাইলিং, নট সাপোর্টিং দ্য স্টুডেন্টস। অবশ্যই এরকম কাউকে পাইলে তো অবশ্যই ভালো, বাট নাও পাইতে পারেন, দ্যাটস দ্য থিং আর কি। ভাইয়া, যে আপনি মেবি বলেছিলেন যে মার্কিং করবে আর যিনি এক্সাম নিবে স্পিকিং, টু ডিফারেন্ট পিপল, রাইট ভাইয়া? না, নট রিলি টু ডিফারেন্ট পিপল, মানে দুইজন মার্কিং করবে ব্যাপারটা। কি বুঝতে বুঝতে পারছেন? না ভাইয়া। মানে আপনি যখন ক্রস সামনাসামনি, চেক করার জন্য। ইয়াস ইয়াস, আপনি সামনাসামনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন দেখবেন হি উইল হ্যাভ আ ভয়েস রেকর্ডার। সো যে এক্সাম নিবে সে আপনাকে একটা মার্ক দিবে, সে আপনার প্রাইমারি এক্সামিনার। আবার আপনার যে রেকর্ডিংটা করা হইলো, এইটা আবার আরেকজনকে শোনাবে, আরেকজন মানে টেস্ট টেকারকে, সে আবার আপনাকে একটা স্কোর দিবে। সো এই দুইটা স্কোর অ্যাভারেজ করে তারপর আপনাকে ওভারঅল স্কোরটা দেওয়া হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। ভাইয়া, অনেকে দেখা যায় যে এরকম 2 বার 3 বার পরীক্ষা দিচ্ছে। মানে একবার পরীক্ষা দেওয়ার যদি আমি 2 মাস পরে আবার পরীক্ষাতে বসতেছি, তার মানে আগের পয়েন্টটা কি ডিলিট হয়ে গিয়ে নিউ ইয়েস পয়েন্টটা ইয়েস কাউন্ট হয় ইয়েস, এরকম আপনি কিছু? যতবার পরীক্ষা দিবেন ইটস গোনা রিনিউ, মানে লাইক নো
ইনস্টিটিউশন ইজ গোয়িং টু হ্যাভ ইউর প্রিভিয়াস হিস্টোরি, যে ও তো এতবার পরীক্ষা দিছে, এতবার পরীক্ষা দিয়ে ফার্স্টে 5 পাইছে, পরে 6 পাইছে, তারপর 7 পাইছে, এটা এটা এরকম না। আপনি যেই সার্টিফিকেট জমা দিবেন ওইটাই আপনার আসলে আইডেন্টিফিকেশন বহন করে। বাট ইটস ডিফারেন্ট ফর ইফ ইউ ট্রাই ফর ওই যে রিটেক এক্সাম। যদি আপনি একটা রিটেক দেন একটা স্কিল, ওইটা কিন্তু আপনার মানে সার্টিফিকেটের মধ্যে থেকে যাবে, আপডেটের, যেটা আপডেটেড সার্টিফিকেট ওটার মধ্যে থেকে যাবে যে আপনি যেটা রিটেক নিছেন এটা ইমপ্রুভমেন্ট দিছেন। রিটেক বলতে ভাই যদি আমি একটা, সবগুলা ঠিক আছে, যে কোনো একটাতে যদি আমি কম পাই ইয়েস, এটাকে আমি আবার দিচ্ছি। ইয়েস। সো আই উড সাজেস্ট যে এটাও করা যায় কি? হ্যাঁ, কম্পিউটার বেস এটা করা যায়, ইউ হ্যাভ দ্য অপশন। যে কোনো একটা সেকশন আপনি রিটেক নিতে পারবেন, তবে আই রেকমেন্ড ইউ ডোন্ট, কারণ অনেক ভার্সিটি এটাকে আসলে ভালো চোখে দেখে না। আহ, মানে ইউনিভার্সিটিজ লাইক যে আপনি একদম পুরা এক্সামটা একসাথে দিয়ে আপনি ভালো করছেন। হ্যাঁ, আই ডোন্ট নো, মানে ফর সাম রিজন দে ডোন্ট লাইক রিটেক্স, কারণ মানে অনেকে হয়তো আর কি রিটেকটাকে একসেপ্ট করতে পারে না, যাচ্ছে আপনি একটা এক্সাম আবার আলাদা দিচ্ছেন, তাহলে ইউ আর গেটিং অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ। আর আই থিঙ্ক রিটেক ইজ লাইক অলসো ভেরি এক্সপেন্সিভ, লাইক 29,000 যদি আপনার ওই হয়, ফুল ফি হয়, আই থিঙ্ক 15 বা 16,000 টাকা শুধুমাত্র একটা রিটেক দেওয়ার জন্য লাগে। তারপরে লাইক হাফ টাকা লাগতেছে আমার রিটেক দেওয়ার জন্য, তাহলে এটা ফাইন্যান্সিয়ালি আমার জন্য লস প্রজেক্ট না? আর যেহেতু আমার এটা রেকর্ডের মধ্যে থাকবে, তো দ্য অনলি পসিবিলিটি বা অনলি মানে মানে সিচুয়েশন যেখানে আমি রিটেকটা মানে অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়, বা আমি সাজেস্ট করি রিটেক নেওয়া, সেটা হচ্ছে যে ভাই আমি বাকি সবগুলোতে 9 পাইছি বা 8 পাইছি, এন্ড আমি জানি যে নেক্সট টাইম এক্সাম দিলে আমি জীবনও বাকিগুলোতে 8 পাবো না, মানে কোনো রকমে পায়ে গেছি আর কি। সো আই এম নট কনফিডেন্ট যে সেকেন্ড টাইম আমি এটা পাবো, কিন্তু একটাতে আমি 5 পাইছি, এই এখন তখন আপনি রিটেক দেন। বাট আমার কাছে মনে হয় বিফোর রিটেক ইউ শুড ট্রাই সামথিং এলস, সেটা হচ্ছে রিচেকের কিন্তু আমাদের একটা অপশন আছে। তারপরে যদি দেখেন বাকি আপনার সবগুলোতে ভালো হয়েছে, স্পিকিং আপনার 5 দিয়ে রাখছে আপনাকে, বাট ইউ আর কনফিডেন্ট যে না ভাই আমি মোটামুটি ভালোই এক্সাম দিছি, আমার 5 পাওয়ার কথা না, বা রাইটিং এ ভালোই লিখছি, আমাকে স্টিল কম দিছে, মানে আপনাকে যদি আনফেয়ার মনে হয়, আই উড সে যে আপনি একটু মানে চ্যালেঞ্জ করে দেখতে পারেন। তো 6 মাসের মধ্যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, 6 মাস অ্যাজ ফার এজ রিমেম্বার, ইয়েস, বাট ইউ শুডন্ট অবভিয়াসলি ওয়েট দ্যাট লং। আপনি মানে 1-2 দিনের মধ্যেই চ্যালেঞ্জ করে দিবেন। আই থিঙ্ক চ্যালেঞ্জ করতে 10,000 টাকার মতো লাগে, বাট ইফ ইউর স্কোরস ইমপ্রুভ, মানে আপনার যদি আসলেই স্কোর বাড়ে, তাহলে টাকাটা সব আপনাকে ফেরত দিয়ে দেয়। আর স্কোর চেঞ্জ না হইলে আর টাকা ফেরত দেয় না। সো এটা লিসেনিং বা রিডিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ লিসেনিং আর রিডিং এ তো কোনো মানে আর কি নাম্বার লুজ করার কোনো ওয়ে নাই। আপনি যা লিখছেন সঠিক হইলে আপনাকে নাম্বার দিতে বাধ্য, ওটা মানুষ চেক করে না, এটা লাইক ওই ওএমআর মেশিন দিয়ে কাইন্ড অফ চেক করা হয়। বা মানে অটোমেটিক ওয়েতে চেক করা হয়। বাট রাইটিং আর স্পিকিং এটা তো আসলে যে বললাম যে হিউম্যান এরর থাকতে পারে। আমি এমনও দেখছি, আমার একটা স্টুডেন্ট, সে আমাকে বলছিল যে এরকম ভাই আমি একটু রিটেক দিতে চাই। আমি বলছি আপনি রিটেক দিয়েন না, আপনি আগে এই রিচেকের অপশনটা সিলেক্ট করে দেখেন। তো সে তখন রিচেক করলো, তার ওভারঅল 6.5 আসছিল। সো হি ওয়াজ হ্যাপি, বাট যে ভাই আমার তো স্পিকিং এ 5.5 চলে আসছে, তো আই ওয়াজন্ট এক্সপেক্টিং দ্যাট। আর বাকি সবগুলো তার ভালো আসছে, অথচ স্পিকিং এটার জন্য আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। পরে আমি বললাম তাহলে এত কষ্ট করে আপনি একবার সেকেন্ড টাইম এক্সাম দিবেন, তার আগে একটু চেক করে দেখেন। তো পরে ও যখন মানে ওই রিচেকের জন্য অ্যাপ্লাই করছে, ওর স্পিকিং 5.5 থেকে বেড়ে 7 হয়েছে। ইউজুয়ালি আমি আমি একটা খুবই কমন মানে সিনারিও আমি দেখছি যে ইউজুয়ালি বাড়ে, আমার স্কোরটা রিচেক রিচেক করলে আসলে বাড়ে। এনিওয়ে, সো দ্যাটস মাই পয়েন্ট আর কি, যে আপনার যখন এক্সাম যদি খারাপ হয়, তাহলে রিচেক, মানে সবগুলো ভালো হয়েছে একটা খারাপ হয়েছে, আগে রিচেক করে দেখেন যে সে যদি স্পিকিং বা রাইটিং এ হয়, রিডিং লিসেনিং হলে লাভ নাই। ঠিক আছে? তো এরকম অনেক, তো তাহলে দেখেন ওর যে 5.5 থেকে 7 হয়েছিল, ওর ওভারঅল স্কোরও 6.5 থেকে বেড়ে 7 হয়ে গেছে। তাহলে দেখেন কি একটা হিউজ বুস্ট পাইলো। তো এরকম পাইলে তো খারাপ না। সবারই যে 1.5 বাড়বে এমন না, বাট অধিকাংশ ক্ষেত্রেই 0.5 1 এরকম বাড়তে দেখছি আমি। ওকে, সো আই হোপ সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন বলেন আপনাদের আর কোনো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, আমার ভাইয়া, আরেকটু জি বলেন। ভাইয়া উইকস আগের তো ভাইয়া প্রিপারেশনটা বললেন যে 21 20 এগুলা
প্র্যাকটিস করার জন্য। ভাই হুম এক্সাম ডেতে অ্যাকচুয়ালি কি করলে ভালো হয়? ওইটাই আমি বলতে নিয়েছিলাম। ঠিক আছে, ওকে, লেট মি কন্টিনিউ। তো এটা তো আমি আপনাদেরকে বললাম যে ওভারঅল আলোচনা না। আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে কোনো প্রবলেম বা আপনাদের লাইক একটু শেয়ার করি যে কিরকম কি আপনারা এক্সপেক্ট করতে পারেন। এক্সামের আগের দিন ট্রাই টু স্লিপ ভেরি ওয়েল অ্যান্ড নট ফোকাস অন স্টাডিজ এট অল। মানে মাথাকে ব্রেইনকে একদম রেস্ট দিতে হবে, ঠান্ডা রাখতে হবে। আইএলস এক্সাম শুনতে আজব মনে হইলো, আইএলস এক্সাম ইজ লাইক ম্যাথ এক্সাম। এত বড় এক্সাম, মানে 3.5 ঘন্টার এক্সাম, তো এত সময় ধরে মাথা ঠান্ডা রাখা ইজ ভেরি টাফ। স্পেশালি যদি আপনি আগের দিন না ঘুমান, আপনি দেখবেন আপনি পাগল হয়ে যাচ্ছেন। মানে ইউ 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 উইল ইট উইল সিম লাইক ইউ আর গোয়িং ম্যাড। হ্যাঁ, এক্সাম হলে আপনার মাথায়, হ্যাভ ইউ গাইস সিন তারে জামিন পার, দ্য মুভি? আপনার মানে যদি দেখে থাকেন ইউ ক্যান রিলেট, যে ইট উইল সিম লাইক অল দ্য নাম্বারস এন্ড দ্য অ্যালফাবেটস আর ড্যান্সিং অ্যারাউন্ড ইন ইউর হেড, ইউ নো। এনিওয়ে, সো মাই পয়েন্ট ইজ যে মাথা ঠান্ডা রাখতে হবে এবং ইউ হ্যাভ টু গেট আ লট অফ রেস্ট দ্য ডে বিফোর দি এক্সাম। ওই দিন আর পড়াশোনা করার দরকার নেই, আর পড়াশোনা করার লাভও নেই। আপনার যদি পড়াশোনা করারই হইতো আপনি আর অনেক আগেই করতেন। এক্সামের আগের দিন পরে কেউ কিছু উদ্ধার করতে পারে না, ঠিক আছে? স্পেশালি এত আইএলস এর মতো এরকম একটা ওপেন সিলেবাসের এক্সামে, ইউ হ্যাভ টু অ্যাডমিট রাইট, ইটস এন ওপেন সিলেবাস, মানে কোনোটার কোনো ফিক্স সিলেবাস নেই। তো আপনি এক্সামের আগের দিন কি এমন পড়বেন যেটা পরে আপনি একদম পুরা সমুদ্র পাড়ি দিয়ে ফেলবেন? এটা তো লাইক ইটস আ হিউজ ওশন, এই পুরো সিলেবাসটা। যাই হোক, সো আমি যেটা করছিলাম, অলদো আমি জানি অ্যাডভাইস দিয়ে লাভ নেই, আপনার তারপরেও এক্সামের আগের দিন প্যানিক করবেন, এক্সামের আগের দিন অনেক কিছু নতুন শেখার ট্রাই করবেন। ডোন্ট, মাই সাজেশন ইজ ডোন্ট, বি কনফিডেন্ট। আচ্ছা, সো এক্সামের আগের দিন জাস্ট একটু ভোকাবুলারি একটু রিভিশন করতে পারেন, একটু আমাদের যেই রাইটিং এর স্ট্রাকচারগুলো আছে সেগুলো দেখতে পারেন। এটা আমার পার্সোনাল সাজেশন। নেক্সট, এক্সামের দিনের কথা যদি বলি, ও আরেকটা ব্যাপার, এক্সামের আগের দিন এবং এক্সামের দিন ভারী কিছু খাবেন না। মানে লাইক ধরেন গরুর মাংস বা লাইক বিরিয়ানি বা সামথিং লাইক, মানে স্পাইসি, অনেক অনেক স্পাইসি কিছু, হ্যাঁ, এগুলো না খাওয়াই ভালো। বিকজ এক্সামের দিন আসলে ওয়াশরুমে যাওয়ার আমাদের অপশন নাই। মানে নাই বললে আসলে ভুল, ইউ ক্যান, বাট ইট উইল রুইন ইউর এক্সাম। কারণ দেখেন, ফর এক্সাম্পল রিডিং এর মধ্যে, লিসেনিং এ তো যাওয়ার অপশন নেই, আপনি বুঝতেই পারছেন। লিসেনিং আপনি ওয়াশরুমে যাওয়া মানে আপনার অডিও চলে যাওয়া, সো ইউ ক্যানট ডু দ্যাট। তারপর ধরেন যখন আপনি রিডিং এর সময় যাবেন, তখন আসলে আপনার ওই আহ, মাঝখানে যে ধরেন 1-2 মিনিট যে ইন্টারভেল থাকে লিসেনিং আর রিডিং এর মাঝখানে, তখন কিন্তু আপনাকে বের হইতে দিবে না। আপনাকে বের হতে দিবে আফটার ইউর এক্সাম, মানে ক্লক স্টার্টস, মানে স্টপ ওয়াচ স্টার্ট হওয়ার পরে আপনাকে বাইরে হতে দিবে। তো আপনার লস না, আপনি ওখানে 5 মিনিটের জন্য গেলেও আপনার 5 মিনিটই লস। ভাই 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি না রিডিং এক্সাম, আর 55 মিনিটে কেমনে শেষ করবো? তাই না বলেন? তো এটা একটা প্রবলেম। What else? Let's think. আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আইরিন আফরোজ। আমার কিছু কোয়েশ্চেন আছে। ওয়ালাইকুম আসসালাম, জি আপু যেমন বলেন। আমি মাঝখানে রাইটিং এর কয়েকটা ক্লাস করতে পারিনি ভাইয়া, একটু ব্যস্ততার কারণে। হুম হুম। আর সেকেন্ড হলো ওই যে মক টেস্ট যেগুলো আমাদের মেন্টরস লার্নিং এ আসে, ওটা আমার আসতেছে না, মানে শো করতেছে না, আমি আচ্ছা, পাচ্ছি না। আর আমি অনেক টেস্ট কিছুই টেস্ট অপশনটা চেক করছিলেন আপু? জি ভাইয়া, ওই যে মক টেস্টে ক্লিক করার পরে ওখানে হুম। বলে যে গো টু মাই লার্নিং বলতেছে, কিন্তু ওখানে আর কিছু আসতেছে না আর কি। ওকে, তাহলে একটু ওইটা আপনি ওই মানে আমাদের যে টেক সাপোর্ট আছে আর কি, মানে অনলাইন সাপোর্ট যেটা, যে টিম আছে অফিসে, একটু ওদের জি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা ওদেরকে কল দিলে ওরা এটা ফিক্স করে দিতে পারবে। আচ্ছা, আর আপনি ওই যে ক্লাসের মধ্যে কিছু বললেন যে স্পিকিং টেস্টের জন্য আমাদের মেইল করা হবে, অ্যাকচুয়ালি আমি ওইটা পাইনি। আপনি কি ওই যে আমি যে আপনাদেরকে একটা লিংক দিছিলাম, ওই যে গুগল শিটসের, আপনাদের ক্লাসরুমে আমি দিয়ে দিছিলাম, ওটাকে ফিল আপ করছিলেন রাইট? আমি মেবি করিনি, আমি ওই যে আপনার ক্লাসের যেটা ইভালুয়েট করার জন্য যেটা ছিল আমি ওইটা করেছি। ওকে, আম, আচ্ছা, তাহলে একটু আহ, ওই গুগল শিটস এর মধ্যে ওটা আপডেট করে দিয়েন, আমি আপনার নামটা আলাদা করে আবার দিয়ে দিব। সো ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে যাবেন, ইউ ইউ ইউজ দ্য গুগল ক্লাসরুম রাইট, আমাদের কোর্সের মধ্যে। জি।
গুগল ক্লাসরুমে যাবেন, গিয়ে একটু ওই গুগল শিটসটা খুঁজে বের করেন, খুঁজে বের করে আপনার যে ব্যাচ আছে ওই মানে আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে IE 2625, ওটার মধ্যে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ওইটা আপডেট করে দিন একটু। আচ্ছা, ওকে ভাইয়া। ঠিক আছে, তাইলে আমি ওইটা মানে ফরওয়ার্ড করে দিব না, ইনশাল্লাহ আপনার ওটা মানে ধরেন নেক্সট উইক বা তার পরের উইকের মধ্যে চলে আসবে। ভাই আমরা স্পিকিং এর যেটা এটা যে কয়টা কয়টা দিতে পারবো জানি, ভুলে গেছি, বলছিলেন একবার। আপনি 1 বছরের মধ্যে এভরিডে একবার করে প্র্যাকটিস করতে পারবেন, যেমন এই যে আফরোজা আপু অলরেডি মানে বেশ কয়েকদিন প্র্যাকটিস করছে। সো এভরিডে ইউ ক্যান লাইক মানে প্র্যাকটিস মানে ম্যাক্সিমাম ওয়ান্স, একদিনে একবার আর কি। বাট এটা আপনি কি চাইলে আমার আগে কি রিকোয়েস্ট পাঠাতে হবে এরকম কিছু, নাকি আমি যখন ওই যে বসবো তখনই প্ল্যান করে করতে পারবো? না না, আপনি কি এটা পাইছেন, মেইলটা পাইছেন? ভাইয়া মেইলটা একটা দেখলাম যে একটা আপু মেইল দিয়েছে, রাওয়াত স্পিকিং আপু, টেস্ট রাইট? ইনভিটেশন, রাইট ওইটা না? ইয়েস, ওইটাই ওইটাই। হ্যাঁ তো এখানে জয়েন করলে আপনাকে একটা ক্লাসরুমের লিংক দিছে আই থিঙ্ক, ওইখানে জয়েন হ্যাঁ করলে হ্যাঁ। দেখবেন যে ওরা পোস্ট দেয় যে মানে এরকম এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনাদের মানে অপশন দিয়ে দেয়, কি মানে টাইমিং এর অপশন দিয়ে দেয়। সো ওইখানে আপনার লাইক কমেন্ট করতে হয় যে ঠিক আছে আমি এই টাইম স্লট থেকে এই টাইম স্লটে পরীক্ষা দিতে চাই। ভাইয়া, আমি কি ওই রাইটিং এর ক্লাসগুলো অন্য কোনো ইয়েতে করতে পারবো? ইয়েস, পারবেন আপু। আই থিঙ্ক এখন আমার একটা ব্যাচে কোনটা আই থিঙ্ক স্পিকিং চলতেছে, ওদের লিসেনিং শেষ। সো স্পিকিং এ আজকে এই যে আপনাদের পরের ব্যাচটাই 9টা থেকে 11টা একটা ব্যাচ আছে। জি। তো ওইখানে এখন স্পিকিং চলতেছে আর কি। তো আজকে সেকশন 2 করব, দেন নেক্সট ক্লাসে আমরা সেকশন 3 করব, তারপর আমরা আই থিঙ্ক 2 দিন রিডিং করব। সো আই থিঙ্ক নেক্সট উইকের পরের উইক লিংক কি একই? এই লিংকই, সেম লিংক? সেম লিঙ্ক, ইয়েস ইয়েস। ও আচ্ছা। ওকে, সো ওইখানে আর কি আমরা নেক্সট উইকের পরের উইক আমরা রাইটিং শুরু করব। তো আপনি যদি মনে হয় যে ভাই আমি রাইটিং এর স্পেসিফিক ক্লাসগুলো করতে চাই, ধরেন টাস্ক 2 এর ক্লাস মিস গেছে, তার মানে ওটা অনেক পরে, বুঝতে পারছেন? জি। ওকে, এনিওয়ে, এজ আই ওয়াজ সেইং, তো এক্সামের দিনের প্রিপারেশন কথা বলছিলাম আমরা। তো এক্সামের দিন আপনারা যেটা করবেন, আম, একটু আগে আগে বের হবেন। এন্ড এটা তো আসলে মানে গিভেন, আই ডোন্ট নিড টু মানে রিপিট দ্যাট, যা আগে আগে বের হওয়া উচিত। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যেই আম, ওই খাবার দাবার কথা বলতেছিলাম, এক্সামের আগের দিন আর এক্সামের দিন, হ্যাঁ, হালকা খাবার দাবার খাবেন, খুব বেশি স্পাইসি খাবার খাবেন না, বিকজ অ্যাজ আই সেড ওয়াশরুমে গেলেই আপনার লস। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে আমাদের ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাথা ঠান্ডা না থাকলে আপনি অনেক কিছু পারলেও দেখবেন যে ভাই গ্রাফে যে তাকায় আছি কিন্তু কিছুই মাথায় আসতেছে না, এরকম হইতে পারে। হ্যাঁ, তো এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখলে দেখবেন যে বা রেস্টেড, ওয়েল রেস্টেড থাকলে অনেক সময় ভাই অনেক কিছু না পারলেও এক্সামের দিন গিয়ে আপনি হচ্ছে দেখবেন যে লাইক মাথা খাটাইতে পারতেছেন। হোয়াট এলস, এই তো মানে আই ডোন্ট থিঙ্ক এক্সামের দিন নিয়ে আসলে আর কোনো এক্সামের দিন বের হওয়ার সময় পাসপোর্টটা নিয়েছেন কিনা এটা একটু ভালো করে, মানে যে পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, পাসপোর্ট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ নিড। ওকে, বাকি সবকিছু পেন্সিল পেজ ওরাই হচ্ছে মানে ওখান থেকে দিয়ে দিবে, মানে রাফ পেজ দিয়ে দিবে অ্যান্ড অলসো পেন্সিলও দিয়ে দিবে। কিন্তু আম, এখন তো আমাদের আর কি কলম পেন্সিল আগের মতো লাগে না, যেহেতু পুরো এক্সামটাই কম্পিউটার বেসড এক্সাম। তো তাই মোবাইল করলে টোবাইল এগুলো তো রেস্ট্রিক্টেড মনে হয় না, ইয়েস ইয়েস, লেখা থাকবে। ওগুলোর জন্য লকার থাকে বুঝছেন, আপনি ঢুকার আগে ওই লকারের মধ্যে সবকিছু রেখে আপনাকে ঢুকতে বলবে। আর ওই এক্সাম হলে সিসি ক্যামেরা থাকে, সো লাইক মোবাইল নিয়ে গেলেও আসলে লাভ নাই। ইভেন ইউ ওয়ন্ট বি অ্যালাউড টু ক্যারি আ ওয়াচ, মানে এটা অ্যানালগ হোক বা ডিজিটাল হোক বা স্মার্ট ওয়াচ হোক, নো ওয়াচেস আর অ্যালাউড। ওইটাও আপনাকে মানি ব্যাগ তারপর হচ্ছে সবকিছু জাস্ট লকারের চাবিটা নিয়ে ঢুকবেন আর পাসপোর্টটা সাথে রাখবেন। সো বিফোর ইউ গেট আউট অফ দ্য মানে হাউস, মেক শিওর ইয়োর পাসপোর্ট ইজ দেয়ার। হ্যাঁ আমরা যেহেতু অনলাইনে করতেছি কম্পিউটারাইজ, তো এটা আমরা বাস্তবে তো আসলে করার সুযোগটা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আসলে মানে একটু কনফিউজিং না, প্রথম দেখেই আমি কম্পিউটার মানে ইজ লাইক মানে আমি বসছি প্রথমবার কম্পিউটারই করতেছি,
এটা কি কোনো ইয়া দেয় ওরা, মানে প্রথমে বলে দেয় যে ইউ শুড গো থ্রু দিস মানে এরকম, মানে কোনো কিছু ডিরেকশন দেয়? ইয়েস কিছু ইনস্ট্রাকশনাল ভিডিও থাকে, 1-2 মিনিটের একটা ইনস্ট্রাকশনাল ভিডিও থাকে যে আপনি কিভাবে অ্যান্সার গুলো করবেন, হ্যাঁ কিভাবে সেকশন গুলো নেভিগেট করবেন, আপনার ফন্ট সাইজ কেমনে বাড়াইতে কমাইতে হয়, হ্যাঁ আপনি ভলিউম কিভাবে যেমন লিসেনিং এর আগে একটা আমার মনে হয় 30 সেকেন্ডের একটা ইনস্ট্রাকশনাল ভিডিও ছিল যে আপনি কিভাবে স্ক্রল করে এক সেকেন্ড সেকশনে যাবেন, হ্যাঁ ভলিউম কেমনে চেঞ্জ করবেন, মানে বেসিক স্টাফ গুলা, মানে ফর সামওয়ান হুজ টেকিং দ্য আইএলটিএস এক্সাম ফর দ্য ফার্স্ট টাইম, তার যা জানা দরকার হইতে পারে, যে যদিও আমি আগের থেকেই জানতাম ওখানে যা যা বলছে ওগুলো আমি আগের থেকেই জানতাম, বাট কারণ আমি তো ওই যে মক মানে দিছি, তারপরে যে আইএলটিএস অনলাইন টেস্ট আপনাদেরকে আগের দিন দেখাইলাম, ওইখানেও ওরকম সেম ইন্টারফেস ছিল। তো আমার আসলে খুব বেশি আর কি আমি মনোযোগ দিয়ে দেখিনি আর কি, বাট অফকোর্স আই সাজেস্ট যে আপনারা একটু মনোযোগ দিয়ে ওই ইনস্টাগ্রাম ভিডিও দেখবেন, হ্যাঁ তাইলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় গিয়ে কি করতে হয়, আপনার যদি কোনো কারণ দরকার হয়। আর যদি আমার দরকার হয় নাই ভলিউম চেঞ্জ করা, আপনার দরকার হইতেই পারে, আপনার ফন্টটা চেঞ্জ করতে হইতে পারে, বা ভাই আমার প্যাসেজের সাইড বেশি ছোট হয়ে গেছে, কোয়েশ্চেনের সাইজ বেশি বড় হয়ে গেছে, তা আমি প্যাসেজটা একটু টাইনা আমি ছোট মানে বড় করতে চাই, এক্সটেন্ড করতে চাই ওই উইন্ডোটা, ওইটাও করতে পারবেন। হুম, এই তো। ওখানে যদি সো কম্পিউটারাইজ কোনো প্রবলেম, ওখানে কি মানুষ থাকে না যে আমাকে একটু এটাতে হেল্প ইয়েস করেন? ইয়েস ভিতরে একজন ইনভিজিলেটর থাকবে, আমি এটাই ওই যে একটু আগে আপু বলতেছিলেন এই সেম কথাটা, যে ভাই এরকম হলে কি করব। তো ফার্স্ট অফ অল তো আমরা ট্রাই করব মানে অ্যাভয়েড করার বাই চুজিং আ ভেরি রিনাউন্ড ইনস্টিটিউট। যদি তারপরেও প্রবলেম, এখন ধরুন আই থিঙ্ক চান্স খুবই কম, বাট মেশিনের উপর তো আসলে কখনোই ভরসা করা যায় না, এটা লাইক যে কোনো সময় ধোকা দিতে পারে। তো ধরেন মাউস যদি এরকম আপনার কাজ করতেছে না, বা হেডফোন আপনি শুনতেছেন না, হ্যাঁ তখন আর কি সঙ্গে সঙ্গে আপনি এক্সামিনারকে মানে এক্সাম মানে ইনভিজিলেটরকে ইউ লেট ইট নো, লেট হিম নো, অ্যান্ড তারপরে আর কি ধরেন ওই সেকশনটা আপনাকে ওর আবার দেওয়ার ব্যবস্থা করে দিবে, বা হচ্ছে আর কি লাইক নতুন করে ওটা মানে এটা এক্সামের পরে হয়তো আপনাকে আবার আলাদা করে ওটা ইয়ে করবে, ইফ হি সিজ যে না আপনার ক্লেমটা আসলে ভ্যালিড, সো দে উইল চেক অ্যান্ড দে উইল ডিসাইড। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, সো কম্পিউটার বেসডে আমার মোটামুটি একদিনের মধ্যেই ইউজুয়ালি মানে রেজাল্ট দিয়ে দেয়, মাঝে মধ্যে 3 দিনের মতো লাগতে পারে হায়েস্ট, ওরা 5 দিন বলে, বাট দেখবেন ওরা বলে যে 1 to 5 days। তো আমার এক্সপিরিয়েন্সে ম্যাক্সিমাম 3 দিন লাগে। আর আমি যখন দিয়েছিলাম আমারটা একদিনে দিয়ে দিছিল, আমি ধরেন একদিন বিকাল মানে 3 তারিখে সরি 4 তারিখে বিকাল 5টায় এক্সাম দিয়ে বের হয়েছি, আমার দেখবেন আমার মোস্ট প্রবাবলি ঈদের আগের দিন মনে হয় রেজাল্ট, ঈদের আগের দিন বা তার আগের দিন, হ্যাঁ যতটুকু মনে আছে ঈদের আগের দিন আমার রেজাল্ট আসছিল। ওকে, সো বিকালবেলা আর কি। তো একদিন বিকালে আমি পরীক্ষা দিয়ে বেরোইছি সন্ধ্যায় ধরেন 6টায়, পরের দিন 5টার মধ্যে আমার রেজাল্ট চলে আসছে। বাট হ্যাঁ অফকোর্স ওই যে আম, যে কপিটা, ঠিক আছে ওইটা আসতে একটু মানে মোটামুটি 3-4 দিন বা 115 দিন টাইম লাগতে পারে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রেখে মানে ডেট সিলেক্ট করেন, কারণ অনেক সময় মানুষ চিন্তা করে কি যে ভাই আমার ডেডলাইন হচ্ছে 25 তারিখ, আমি তো 20 তারিখে পরীক্ষা দিলে 21 তারিখে রেজাল্ট পেয়েই যাব। হ্যাঁ, তো ওইটা কেউ মানে চিন্তা করে না যে আমার অফিসিয়াল যেই ইয়াটা টিআরএফ বলে আর কি এটাকে, হ্যাঁ টিআরএফ, ওই টিআরএফ আসতে কিন্তু টাইম লাগে। সো টিআরএফটাই কিন্তু আমাদের মেইন, অনলাইনে আসছে ওইটা দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, একটু সময় মাথায় রেখেন। ওকে, ডু ইউ গাইজ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স, বা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন টাইপ নিয়ে বা কোনো মডিউল নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সামহাও যদি আপনাকে রিচ করতে হয়, আপনাকে কি মেইলে রিচ করতে হবে? জাস্ট ইমেইল মি। এনিথিং এলস? ভাই এতদিন ভয় লাগে নাই, এখন ভয় লাগতেছে, নার্ভাস লাগতেছে।
না, আই আন্ডারস্ট্যান্ড যে অ্যাজ দ্য এক্সামস আর গেটিং ক্লোজার, সো ভয় লাগাটাই স্বাভাবিক। বাট আই ডোন্ট থিঙ্ক এখানে ভয়ের কিছু আছে। মানে আমি আমার নিজেকে সান্ত্বনা দিতাম, কি বলে আমি একটু বলি। আমি চিন্তা করতাম যদি একবার এক্সাম খারাপ হয় কি বা হবে, টাকাটাই নিলে একটু যাবে, মানে টাকাই লস হবে। আই ক্যান জাস্ট অ্যাপ্লাই অ্যাগেইন, কারণ এটা তো আসলে কোনো হিস্ট্রি থাকে না। আইএলটিএস এমন একটা এক্সাম, আপনি এক বছরে যতবার ইচ্ছা অতবার দিতে পারতেছেন। সো এটা আমার কাছে অনেক কমফোর্টের একটা ব্যাপার ছিল যে না, আমি হয়তো টাকা আমার আবার জমাইতে হবে, টাকা জমে আবার পরীক্ষা দিতে হবে, কিন্তু আই হ্যাভ অ্যানাদার চান্স, মানে ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আপনি দেখবেন এক্সাম নিয়ে আপনি যখন নার্ভাস না হয়ে যখন এরকম মানে মেন্টালিটি নিয়ে চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনার কাছে আরো মানে এক্সামটা ইজিয়ার হয়ে গেছে। বা কোথায় যেন স্ক্রল করতে দেখতেছিলাম যে রাইটিংটা পেপার বেসড হয়েছে, এটা কি ইজ ইট ট্রু? না, হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এখনো হইছে, বাট ওই যে রাইটিং এর পেপার বেসটা আবার ফেরত আনার ট্রাই করতেছে ওরা। আই থিঙ্ক মেবি হয়তো ওরা অনেক প্রবলেম ফেস করছে, বা হয়তো অনেক মানে ব্যাকল্যাশ ফেস করছে অনেকে হয়তো রাইটিং, কারণ স্বাভাবিক, কম্পিউটার যারা অভ্যস্ত না, স্পেশালি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে। সো এই জন্য কি আই থিঙ্ক ওরা এখনো যদি আসে, আপনি অফিসিয়াল ইয়া পাবেন, নোটিশ পাবেন ব্রিটিশ কাউন্সিল থেকে, দেখবেন সব ফেসবুকে খবরের কাগজে ছাপাছাপি মানে একদম ছাপায় গেছে, হ্যাঁ, ওই নিউজ দিয়ে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ওটা যখন শিওরলি আসবে তখন আপনি অটোমেটিকলি আপনার খুঁজতে হবে না, ওই নিউজই আপনার কাছে চলে আসবে। এনিথিং এলস? ওকে দেন, তাহলে আই থিঙ্ক উই ক্যান এন্ড হিয়ার ইফ ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন্স। তারপর আমি একটু জাস্ট বিফোর উই মানে ফিনিশ অল টুগেদার, আমি একটু লাইক ওভারঅল একটু আইডিয়া দিই। ফার্স্ট আমাদের লিসেনিং দিয়ে শুরু হবে। লিসেনিং এক্সামটা 32 মিনিটের মতো থাকে। পরে 30 মিনিটে 4টা অডিও প্লে হবে। প্রথম 1 মিনিট টাইম থাকবে কোয়েশন দেখার জন্য, মাঝখানে হাফ মিনিট টাইম থাকবে বাকি কোয়েশনগুলো দেখার জন্য, আর লাস্টে আবার প্রত্যেক সেশনে হাফ মিনিট টাইম দেয় অ্যান্সার রিচেক করার জন্য। আমি বলছিলাম যে অ্যান্সার রিচেক করার কিছু নাই, আপনি ডিরেক্টলি চলে যাবেন পরের সেকশনে। পরের সেকশনে গিয়ে আপনি হচ্ছে ওই কোয়েশনগুলো দেখে থাকবেন। আপনি যদি শিওর হয়ে যান যে ভাই আমার সেকশন 1-এর কোয়েশ্চেন শেষ, সেকশন 1-এ আমি যা যা আমার অ্যান্সার করার কথা সব অ্যান্সার করে ফেলছি, তাইলে ইউ ডোন্ট নিড টু ডু এনি মানে লাইক বি দেয়ার এনিমোর। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ সেকশন 1, জাস্ট মুভ অন টু দ্য নেক্সট সেকশন। ঠিক আছে, এরপর ওরা কি বললো, কি কথাবার্তা কন্টিনিউ করলো, কি আলাপ করলো, দরকার নেই আপনার এটা শোনার। ওকে, হোয়াট এলস? রিডিং এ আমি বলবো টাইম ম্যানেজমেন্টের একটু খেয়াল রাখেন। বাসায় যখন প্র্যাকটিস করতেছেন তখন টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো মেক শিওর আপনি টাইমটা ঠিক মতো ম্যানেজ করতেছেন, অ্যান্ড একটা কোয়েশনে বেশি বসে থাকতেছেন না। অনেক সময় আমরা চিন্তা করি ভাই এই কোয়েশনে এতক্ষণ টাইম দিয়েই দিলাম, তাহলে আর একটু দেই, তাহলে তো লস হয়ে গেল, আমি 2 মিনিট ধরে এই কোয়েশনে বসে আছি, এখন যদি অ্যান্সার না করে চলে যেতে হয় তাহলে তো লস হয়ে গেল। এই মেন্টালিটি আসলে ওটা আমাদের আরো ভুল। আপনি বাকি কোয়েশনগুলো সলভ করে এসে যদি টাইম পান, তাহলে পরে আবার এটা সলভ করেন। একটা কোয়েশন টাইম দিয়ে ফেলছি, এই জন্য এখন আরো টাইম দিতে হবে। হোয়াট ইফ আপনি আরো আরো 1 মিনিট টাইম দিলেন এন্ড ইফ ইউ স্টিল ডোন্ট গেট দি অ্যান্সার, তাহলে তো আরো লস হয়ে গেল আপনার, তাই না? সো কাট ইউর লসেস এন্ড মুভ অন। হ্যাঁ, আর ওই যে একটু আপু জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া 3 নাম্বারটাই যে কঠিন হবে এরকম কোনো কথা আছে কিনা। তা আমি যেটা করতাম পার্সোনালি, আমি মনে হয় বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাই, যে আপনি সবগুলা সেকশনের মধ্যে একবার গো থ্রু করে যান। অ্যাজিউম করে না নিয়ে যে ভাইয়া 3 তো ইউজুয়ালি কঠিন হয়, 3 পরে করবো না, দরকার নেই। 1 2 3 সবগুলো একবার চোখ বুলায় যান। আর একবার আই থিঙ্ক একবার চোখ বুলাইলেই আপনি বুঝতে পারবেন যে কোন টপিকটা আপনার মানে ইজি, কোন টপিকটা কঠিন, বা প্যাসেজ দেখলে আপনি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে কিনা, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, ভাইয়া, আমি ঠিক। হচ্ছে আহ 2 দিন আগে একটু ওই যে আপনি যে অনলাইন আইএলটিএস এর একটা ওয়েবসাইট দেখালেন না, ওইটাতে আইএলটিএস অনলাইন টেস্ট। জি ভাইয়া,
ওইটাতে আমি একটা লিসেনিং করছিলাম, তো ওইখানে একটা জিনিস দেখলাম যে লিসেনিং এর শুরুতে মানে এরকম ছিল যে নাম বলতেছে, সাধারণত সারনেমের স্পেলিং বলে, তারপরে ওইটার হুম হুম সাধারণত অ্যান্সারটা ওইরকম হয়, বাট ওইটাতে কি ছিল হুম। আপনার সারনেমের স্পেলিং বলে একদম পুরাপুরি, কিন্তু ওরা না আপনার মানে ফার্স্ট নেম যেটা সেটার মধ্যে কোশ্চেন লেখা, মানে ওইটা লিখতে হবে আমাদের, বাট হ্যাঁ, স্পেলিং হইতেই বলে। পারে, এটা ইটস কি ভেরি হতে কমন। পারে? অনেক সময় কিন্তু আমাদের ধরেন ওই সারনেম, এটা আপনাকে ট্রিক করার জন্য করতে পারে। জি আবার ধরার সময় ধরেন সারনেমটা খুবই কমন, এই জন্য হয়তো সারনেমটা স্পেলিং করলো না। মানে সারনেম হচ্ছে জ্যাকসন, তো এই জি। জ্যাকসন নামটা আপনার নিজেরই জানা উচিত, ঠিক আছে? হুম 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 JACKSON, দের ইজ অনলি ওয়ান স্পেলিং পসিবল। তো হুম। কমন নামের না আসলে ওরা স্পেলিং বলে না। না, ওটার ক্ষেত্রে তারা বলছে, কিন্তু অ্যান্সার আমার সারনেম লিখতে হয় নাই, সারনেম না ওখানে না, লেখাই ছিল। আই নো হোয়াট ইউ আর সেইং, বাট আমি জাস্ট বলতেছি যে অনেক সময় অ্যান্সার মানে স্পেলিং বলেও না, জি দুইটারই ধরুন বললো না, জি। কিন্তু দিয়ে দিল কোয়েশ্চেনের মধ্যে একটা নাম, তখন তো হুম আপনার নিজের অ্যান্সার করতে হবে না। তো এরকম আর জি। কি, যে একটা সারনে সরি একটা স্পেলিং বলে কোয়েশ্চেনে দিল, জিজ্ঞেস করলো আরেকটা। এটা খুবই হুম কমন ব্যাপার, মানে ইটস নাথিং টু বি লাইক সারপ্রাইজড অ্যাবাউট। জি। ভাইয়া ওই টেস্টটা মনে হয় আমিও দিয়েছিলাম, কিন্তু পরে আবার ওই নেইমেরটাও বলে, আচ্ছা, যে উল্টাপাল্টা ছিল ওইটা। হইতে প্রশ্ন পারে, আগে, তারপর আবার বলে পরে, অডিও এরকম একটু পরে। উল্টাপাল্টা হুম। ছিল। হ্যাঁ। না, আই উড সে যে মানে ধরেন যে কোনো একটা টেস্ট নিয়ে না আপনারা হতাশ হয়ে যায়েন না। কারণ অনেক সময় এরকম হতে পারে যে অনেক সময় আমি যেটা বললাম, যেগুলো তো অফিসিয়াল রিসোর্স না, অফিসিয়াল রিসোর্স হচ্ছে ক্যামব্রিজ। ক্যামব্রিজে আপনি যদি দেখেন কোনো কিছু হচ্ছে, তার মানে রিয়েল এক্সামে হবে। বাট মক টেস্ট যেগুলো, ওগুলো তো মানুষের বানানো, তো অনেক সময় দে ক্যান ভ্যারি। তো আমি যেরকম বলছি যে অডিও কখনোই মানে উল্টাপাল্টা সিরিয়ালে আসবে না, কোয়েশ্চেনের সিরিয়ালে সবসময় অডিও প্লে হবে, একদম 100-এ 100 শিওর থাকেন। কারণ লিসেনিং এ জীবনে এটা পসিবল না, 10 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার আমি আগে বললাম, অথচ কোয়েশ্চেন নাম্বার মানে ওয়ানের অ্যান্সার আমি লাস্টে বললাম, ততক্ষণে কি আপনার লাইক ওই 10 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত যেতে যেতে কি আপনার মনে থাকবে কোনটা কি ছিল? অবভিয়াসলি না। তো এটা সিরিয়াল ব্রেক করার কোনো কোয়েশ্চেনই আসে না, কারণ লিসেনিংটা প্লেই করতেছে একবার, একবার শুনে তাড়াতাড়ি করে একবার শুনে ওটা অ্যান্সার দেওয়াই কত টাফ। তার মধ্যে যদি আবার ওটা চেঞ্জ করে অর্ডার, তাহলে তো আরো ঝামেলা, বুঝছেন? জি ভাইয়া, আরেকটা কোশ্চেন হচ্ছে ক্যামব্রিজের তো যদি 21 যেটা বললেন, ওইটা কি কম্পিউটার বেসটা আমরা অনলাইনে প্র্যাকটিস করতে পারবো, নাকি ওটা বুক আই যেটা? থিঙ্ক আই থিঙ্ক অনলাইনে অ্যাভেলেবল হয়ে গেছে। এটা উম, কোন মানে ওয়েবসাইটে ফ্রি, পাবো আমরা? আমি বলি, আপনি হচ্ছে ওই ফ্রি লিখে মানে অনলাইনে কি লিখবেন যে আইএলস, সরি ক্যামব্রিজ 21 পিডিএফ ফ্রি ডাউনলোড সামথিং লাইক দ্যাট, এরকম কিছু লিখলে চলে আসার কথা। ভাইয়া মাঝে মধ্যে একটু জাম্পিং তো আছে, কেমব্রিজ 21-এর ইয়েটা, টেস্ট গুলো। অনলাইনে আছে। জি ভাইয়া, জাম্পিং টু তো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এটাই বললাম আর কি যে মানে বই বের হওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরেই দেখবেন যে আপনি ওটা অনলাইনে চলে আসে, তো ওখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ডোন্ট ওয়ারি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এনিওয়ান এলস? ভাইয়া অনলাইন টেস্ট যেটা বলছেন, ওই যে সাইটে গিয়ে আমিও ট্রাই করছি, মেইল আইডি চাচ্ছে, এটা কি রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে নাকি ফ্রি? একটু আবার জিজ্ঞেস করেন ভাই, আমি শুনতে পাইনি ঠিক মতো। ভাই যে অনলাইন টেস্ট যেটা আমাদের গত ক্লাসে বলছিলেন না, যে অনলাইন টেস্ট যে আপু, দুজন আপু যেটা দিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমিও যাই ট্রাই করার চেষ্টা করছি, কিন্তু মেইল আইডি মানে ওখানে কি রেজিস্ট্রেশন করার কিছু আছে? মানে আই এম এতগুলো নট শিওর। সাইট, আমি কনফিউজড হয়ে গেছি আর কি। আইএলস অনলাইন টেস্ট যেটা, ওইখানে রেজিস্ট্রেশন মানে ওখানে ওই জাস্ট ইমেল দিয়ে রেজিস্টার করা লাগে, বাট ইটস ফ্রি। কিন্তু আচ্ছা আচ্ছা। ওই ইয়াতে কি বলে ওটাকে, উম একটা আছে তো আপনার হচ্ছে আর কি, বিটহোভেন নামে একটা, না সরি ক্যাথওভেন নামে একটা ওয়েবসাইট আছে। ওইখানে আই থিঙ্ক, আমি আগে শুনছিলাম যেটা ফ্রি ইউজ করা যায়, বাট এখন মনে হয় এখানে আবার সাবস্ক্রিপশন লাগে বা সামথিং, আই এম নট শিওর।
আর যে আপু যে বললো জাম্প ইনটু, এটা আসলে আমি আইড নেভার মানে পার্সোনালি ইউজ জাম্প ইনটু, বাট আমি শুনছি অনেক স্টুডেন্টরা ইউজ করে। সো আই থিঙ্ক আফরোজ আপু ভালো বলতে পারবে। আফরোজ আপু এখানে তো কোনো লাইক না, মানে জাম্পিং টুটা ইমেল, আমি পড়তেছি ভাই, ওখানে কিছু লাগে না, ওখানে জাস্ট সাইটে ওটা গেলে তো ওরা হইছে। জাস্ট শুরু হ্যাঁ, করে। আপনি তাহলে কোনটা কথা বলছেন? আমি বলছি ভাই যে অনলাইন টেস্ট যেটা গত ক্লাসে দিয়েছিলেন যে না না না, আহ, ওটা ওটার ক্ষেত্রে জাস্ট আপনি জিমেইল দিয়ে খালি মানে আপনার সাইন আপ করা লাগে, কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা। সাইন আপ করলে আপনি ভিতরে ঢুকে পরীক্ষা দিতে পারবেন। ওকে, তাহলে আর কার কোনো কোয়েশ্চেন আছে? Best of luck to everyone. And as I said, just because our classes are ending doesn't mean that like I won't be here anymore. If you guys have any questions, please reach me. And remember আপনাদের এখন একটা ভিডিও দেওয়া বাকি আছে। আমি আসলে যে ধর তো সানডেতে অফ থাকে, সো আই হ্যাভেন্ট বিন এবল টু মেক টাইম। লাস্ট 2 সপ্তাহ আমি অনেক দৌড়াদৌড়ি, ইনশাল্লাহ আমি টাইম রাতে করতে পারবো। সো আই উইল ডু দ্যাট, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ টাইম। ওটা আমার মাথায় আছে, আই ডিডন্ট ফরগেট। আই থিঙ্ক 8 তারিখের ক্লাস মোস্ট প্রবাবলি। তো ওইটা একটা ব্যাপার। আর আদারওয়াইজ আই থিঙ্ক আপনাদের সব রিসোর্স আমি দিয়ে দিছি, সব অ্যান্সার্স, অডিওস, লেকচার শিটস, ইউ হ্যাভ এভরিথিং। জাস্ট রিচ মি ইফ ইউ নিড এনিথিং। ওকে, অ্যান্ড যদি কারো কোনো এক্সট্রা ক্লাস করা লাগে, যে আমার ওই ক্লাসটা আবার করা দরকার, বা আমি কয়েকদিন পরে পরীক্ষা দিব, সো আই ফরগট, আই হোপ ইট ডাজন্ট হ্যাপেন, বাট ইফ ইউ ডু লেট মি নো, ঠিক আছে, আমি অন্য কোনো ব্যাচের সাথে আপনাদের ওইটা ম্যানেজ করে দেওয়ার ট্রাই করব। ওকে, সো সবার জন্য দোয়া রইলো যে আই হোপ। ও আরেকটা ব্যাপার, নার্ভাস, ইউ গাইজ হ্যাভ মানে যদি আপনার ইফ ইউ গাইজ হ্যাভ ওয়ার্কড হার্ড, তাহলে আমি আইএলটিএস এ 5 পাওয়ার কথা না, কিন্তু সেও লাইক ইম্পসিবল, দ্যাটস হোয়াট আই মিন। হ্যাঁ, এই তো। সো আপনাদের সবার জন্য দোয়া রইলো, সো দ্যাট আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ডিজায়ার স্কোরটা অ্যাচিভ করতে পারেন, অ্যান্ড আপনারা যাতে আপনাদের ডিজায়ার যে কান্ট্রিজ গুলো আছে সেগুলোতে হচ্ছে যাইতে পারেন। ইভেন ইফ ইউ নিড হেল্প উইথ লাইক নট ইভেন আইএলটিএস, যদি আপনার ধরেন স্কলারশিপস অ্যান্ড অ্যাপ্লিকেশনস নিয়ে যদি হেল্প দরকার হয়, ইউ নো দ্যাট মেন্টরস কিন্তু আপনাদের জন্য একদম পুরো ফ্রি। সো জাস্ট ওইখানে গিয়ে ইফ ইউ গো দেয়ার, লেট মি নো বিফোর হ্যান্ড। সো আমি তাহলে কি ধরেন ওখানে বলে দিব যে ওয়ান অফ মাই স্টুডেন্টস আর কামিং, বা দে ওয়ান্ট ইউর হেল্প, সামথিং লাইক দ্যাট। ওকে, সো অথবা ইফ ইউ গো দেয়ার মেন্টরস লার্নিং এ, সরি ওই মেন্টরস স্টাডি অ্যাব্রডে, সো লেট মি নো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। ওকে, ভালো থাকবেন ভাইয়া। সো সবাই দোয়া করেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করবো অবশ্যই। সো টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আল্লাহ ভাইয়া। হাফেজ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।